আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? সবাই তোমরা কেমন আছো? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা স্পষ্টভাবে আমাকে একটু কমেন্ট করে জানাও তো ভাই। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ স্পষ্ট? সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা বলো, এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাও। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাও, আমাকে দেখতে পাচ্ছ কিনা, কে কোথা থেকে দেখছো, এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে। আমার সাউন্ড ক্লিয়ার আছে, আমাকে দেখতে পাচ্ছ, স্পষ্ট শুনতে পাচ্ছ? ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, 174 জন আমাদের সাথে যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ঠিকঠাক। ওকে, আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দেই তো ভাই, একটু লাইভটা শেয়ার করে দেই, একটু লাইভ ক্লাসটা 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 শেয়ার করে দেই। আমাদের আগামীকাল থেকে পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আগামীকাল থেকে অল ইন ওয়ান ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, জিকে পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, অল ইন ওয়ান ব্যাচের ক্লাসও শুরু হচ্ছে আগামীকাল থেকে। তোমাদের অনেক প্রত্যাশা ছিল যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে, আমরা ইতিমধ্যে আমাদের অল ইন ওয়ান ব্যাচে আজকে ওরিয়েন্টেশন ক্লাস করেছি, আমরা নিয়েছি। এবং আজকে জিকে ব্যাচের একটা কথা ছিল, আমরা 18 তারিখে একটা জিকে ব্যাচের ক্লাস উন্মুক্ত করব সবার জন্য, এবং ঠিক 19 তারিখ থেকে আমাদের পেড ব্যাচের জিকে ক্লাস শুরু হয়ে যাবে। মানে পূর্বে আমাদের যেই ব্যাচ ছিল সেই ব্যাচের ক্লাস, যেটা আগে চলমান ছিল, সেই ব্যাচের ক্লাসগুলো আর কি। তো আমরা অল ইন ওয়ান এর ব্যাচের ক্লাস আজকে করেছি। জিকের যারা আছো তোমাদের জন্য শুধুমাত্র একটা ক্লাস আমরা চট্টগ্রামের জন্য উন্মুক্ত রাখছি বা উন্মুক্ত করেছি। ওকে, আমরা আমরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি। আজকে ঠিক রাতে, আজকের এই ক্লাস শেষে জিকে ব্যাচে যারা আছো তোমরা, তোমাদের ব্যাচের মানে পূর্বের যে জিকে ব্যাচ আছে সেই ব্যাচে যারা আছো বা ছিলে, তোমরা রুটিন পেয়ে যাবে, অর্থাৎ ক্লাস রুটিন পেয়ে যাবে, কোন সময়ে কখন কিভাবে ক্লাস হবে পেয়ে যাবে। আর আজকের ক্লাসটা উন্মুক্ত করেছি, এবং এর পরবর্তীতে পেড ব্যাচের ক্লাস এবং ফ্রি ক্লাস দুইটা আলাদা সময়ে হবে এবং আলাদা সময়টাতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে বলছিলাম যে আমরা দেখো, আজকে আমরা যা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, আমরা যা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, চবিতে যারা ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য আজকের বি ইউনিট। আমরা জানি সামনে বি ইউনিটের ভর্তি পরীক্ষা, সামনে কি বি ইউনিটের ভর্তি পরীক্ষা, সে বি ইউনিটের প্রশ্ন সলভ ক্লাস আছে। কাজে একটা ধারণা নিয়ে যাও বি ইউনিটে কেমন প্রশ্ন সলভ ক্লাস হয়, ঠিক আছে, বা কেমন হয় বি ইউনিট। দেখো, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন 1। এই প্রশ্নটা এসেছে সংস্থা থেকে। এই যে প্রশ্নটা, এটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্নটা আসছে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন কোন মহাদেশের? তাহলে একটু কমেন্ট করো, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? জাতিসংঘের যে মহাসচিব আছেন তিনি কোন দেশের জাতিসংঘের মহাসচিব? দেখো, জাতিসংঘ, তাহলে তোমাকে এই জাতিসংঘ রিলেটেড যে তথ্যগুলো আছে সেই জাতিসংঘ নিয়ে তোমাকে একটু ভালো করে পড়তে হবে। জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠা হয়। কত সালে? 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালের 24 অক্টোবর। কত অক্টোবর? 24 অক্টোবর। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 1945 সালের 24 অক্টোবর। কত তারিখ? অক্টোবর মাসে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তাহলে এই যে 24 অক্টোবরটা আছে, এই 24 অক্টোবরটাই হলো জাতিসংঘ দিবস। এই 24 অক্টোবর কি দিবস? জাতিসংঘ দিবস। 51টা দেশ নিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কতটা দেশ নিয়ে? 51টা দেশ নিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। এবং জাতিসংঘের বর্তমান দেশ দেশ হচ্ছে 193টা। কয়টা দেশ? সদস্য দেশ হচ্ছে 193টা। আর এই জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? এই জাতিসংঘের সদর দপ্তর আছে, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। আরেকটা আছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, তাই না? জাতিসংঘের সদর দপ্তর। এই জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। ভাষা কয়টা? 6টা, যেটা জাহাঙ্গীরনগরে এসেছিল, বলেছিলাম। প্রশ্ন আসবে যে নিচের কোনটা জাতিসংঘের ভাষা না, এইভাবে প্রশ্ন আসবে। ঠিক সেভাবেই এসেছিল যে নিচের কোনটা জাতিসংঘের ভাষা না।
তাহলে দেখো জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা আর কার্যকরী ভাষা হচ্ছে 2টা। কার্যকরী ভাষা কয়টা? 2টা। জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টা? 2টা। তো এই যে জাতিসংঘের মহাসচিব সর্বশেষ অর্থাৎ নবম মহাসচিব, জাতিসংঘের যিনি প্রধান প্রশাসনিক প্রধান, জাতিসংঘের প্রশাসনিক প্রধান, জাতিসংঘের প্রশাসনিক প্রধান যিনি জাতিসংঘের মহাসচিব, সে প্রধান, তার নাম কি? তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস, অ্যান্টোনিও, কি বললাম? অ্যান্টোনিও, অ্যান্টোনিও গুতেরেস, অ্যান্টোনিও গুতেরেস। এই যে অ্যান্টোনিও গুতেরেস, তিনি পর্তুগালের নাগরিক। পর্তুগাল। কোন দেশের নাগরিক? পর্তুগাল। পর্তুগাল। তাহলে তিনি যে পর্তুগালের নাগরিক, তাহলে এই যে পর্তুগাল তার মানে হচ্ছে কোন দেশ? ইউরোপ। কোন দেশের মহাসচিব তিনি? ইউরোপ। তাহলে অ্যান্সার হচ্ছে কি? জাতিসংঘের মহাসচিব ইউরোপীয়। কোন দেশ থেকে? ইউরোপ থেকে। কোন দেশ থেকে? তিনি ইউরোপ থেকে। আচ্ছা, খেয়াল করো কফি আনান। কফি আনান তো জাতিসংঘের মহাসচিব ছিল। কফি আনান, কফি আনান কোন দেশ থেকে বলো তো ভাই? কফি আনান কোন দেশ থেকে ছিলেন? কফি আনান উথান, উথান নামক একটা ব্যক্তি আছে। উথান, উথান, উথান্ড কিন্তু জাতিসংঘের মহাসচিব ছিলেন, যেটা মিয়ানমার থেকে ছিলেন উথান। তাহলে এশিয়া থেকেও কিন্তু মহাসচিব নির্বাচিত হয়েছে, আফ্রিকা থেকেও হয়েছে, ইউরোপ থেকেও কিন্তু মহাসচিব নির্বাচিত হয়েছে। প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? জাতিসংঘের মুক্তিযুদ্ধকালীন সময়ে মহাসচিব ছিলেন কে? তাহলে মুক্তিযুদ্ধকালীন সময়ে কে ছিলেন? উথান, মিয়ানমার থেকে ছিলেন উথান। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় আহত হয়েছিলেন, নিহত হয়েছেন? জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন? তার নাম কি? কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? ড্যাগ হ্যামারশোল্ড, ড্যাগ হ্যামারশোল্ড। আচ্ছা, ঘানা থেকে, ঘানা, ঘানা, হ্যাঁ ঘানা থেকে ছিলেন। আচ্ছা, কফি আনান। বান কি মুন, বান কি মুন তো জাতিসংঘের মহাসচিব ছিলেন, তাই না? বান কি মুন, বান কি মুন, বান কি মুন। ওকে, তাহলে দেখো টপিকটা আমি তোমাকে একটু ধরায় দেই, বোঝায় দেই, তুমি নিজে নিজে পড়তে পারবা, আমাদের সাথে অল ইন ওয়ান ব্যাচে পড়তে পারবা, বা মিহির থেকে ফাইনাল সাজেশন থেকে গুরুত্বপূর্ণ টপিক পড়ে নিতে পারবা। টপিকটা হলো সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। 3টা স্টার দাও, 3টা স্টার দিয়ে এই টপিকটা পড়ে নিবা। এই সংস্থার সাথে সদর দপ্তর, গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাদেশ কবে সদস্যপদ পেয়েছে এবং এই সংস্থার প্রধান বর্তমানে কারা আছেন, এই টপিক ভালো করে পড়বা। চট্টগ্রাম, রাবি, গুচ্ছ সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটা, এটা একটা পিওর বিজ্ঞানের প্রশ্ন, এটা একটা বিজ্ঞানের প্রশ্ন। বিজ্ঞানের প্রশ্ন, তোমরা যদি বিসিএস এর 30 থেকে 45 খুব সিলি বিজ্ঞান কোশ্চেন গুলো দেখো, তাহলে তুমি পারবা মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা ইজিলি পারবা। হ্যাঁ, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, এটা একটা বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, টপিকটা হলো সরকার ব্যবস্থা। একটু ধীরে ধীরে পড়াবো, বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। সরকার ব্যবস্থা, টপিকের নাম হলো সরকার ব্যবস্থা। টপিকের নাম কি? সরকার ব্যবস্থা। টপিকের নাম কি? সরকার ব্যবস্থা। দেখো, আমার খুব ইচ্ছা যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেন একটা সিঙ্গেল ডিজিট স্টুডেন্ট থাকে আমার। এই বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, সি ইউনিটে সিঙ্গেল ডিজিট স্টুডেন্ট আমি পেয়েছি। মানে সিঙ্গেল ডিজিট মানে হচ্ছে পজিশন করেছে। এই বছর আমার ব্যাচ থেকে, আমার প্রাইভেট ব্যাচ থেকে নবম হয়েছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা ইতিমধ্যে দিয়েছো, 13তম হয়েছে, 11তম হয়েছে, আমরা দেখিয়েছি আমাদের কি বলে এটাকে, পেজে দিয়েছি আমরা। তো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অনেকে, সবাই কিন্তু পরিশ্রমী না। যারা পরিশ্রমী তারাই কিন্তু ভালো জায়গায় যেতে পারছে। তোমাকে একটা কথা বলে রাখি, তোমার জাহাঙ্গীরনগরে যদি কোনো পজিশন এসে থাকে 200, 300, 400, 500, 900, তার মানে তুমি বুঝবা তুমি একটা রাইট ট্র্যাকে আছো। তুমি আরেকটু পরিশ্রম করলে এটা চান্স হয়ে যাবে। জাহাঙ্গীরনগরের সিট কম, এই জন্য হয়তো মেরিটে আসে নাই, মানে পজিশন হয়েছে কিন্তু মেরিটে আসে নাই এত কঠিন প্রশ্নেও। তুমি যদি একটু রাইট ট্র্যাকে চলো, তোমাকে যদি একটু পুশ করে দিতে পারি, তাহলে তুমি পজিশন করে নিতে পারবা, হয় চবিতে বা রাবিতে বা গুচ্ছতে। শুধু এটা মনে রেখো, ঠিক আছে? পারবা তুমি ইনশাআল্লাহ। জাস্ট ক্লাসটা যতক্ষণ আমি তোমাকে পড়াই ততক্ষণ একটু মন দিয়ে আমার এই ক্লাসটা দেখো, এতটুকু আমি তোমাকে বলতে চাই। আসুন, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ, তাহলে মানে কি বলে এটাকে, সরকার ব্যবস্থা থেকে। তো এই সরকার ব্যবস্থাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের সরকার ব্যবস্থার মধ্যে একটা হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদ, জাতীয় সংসদ। তাহলে দেখো এই বছরে জাতীয় সংসদ নিয়ে কিন্তু জগন্নাথে প্রশ্ন এসেছে যে জাতীয় সংসদের স্থপতি কে? লুই আইকা। একটু আলোচনা করে দিই, মন দিয়ে শোনো। জাতীয় সংসদ, জাতীয় সংসদ ভবন, তার স্থপতি হচ্ছে লুই আইকা। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকা। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ব্রাদার? লুই আইকা।
এই যে লুই আইকান, তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। কি বললাম? এস্তোনীয় বংশোদ্ভূত। এস্তোনীয়, তিনি এস্তোনীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি মার্কিন নাগরিক। তিনি মার্কিন নাগরিক। এই এই জাতীয় সংসদ ভবনটা বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ আইন পরিষদ। এটা কি ভাই? বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ, বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ জাতীয় সংসদ। আর এই জাতীয় সংসদের যে অধিবেশনটা, সেই অধিবেশনটা আহ্বান করেন কে? জাতীয় সংসদের অধিবেশনটা আহ্বান করেন কে? এই যে এখানে যে অধিবেশন হয়, এই অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। অধিবেশন ডাকেন কে? রাষ্ট্রপতি। অধিবেশন কে ডাকেন? রাষ্ট্রপতি। আচ্ছা, কোনো কারণে এই অধিবেশন স্থগিত স্থগিত এই যে অধিবেশন স্থগিত করে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। এই জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। আচ্ছা, তাহলে এই যে জাতীয় সংসদ আছে, এই জাতীয় সংসদের সদস্য হতে হলে বা মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে কোন একটা ব্যক্তির বয়স লাগবে কত বছর? মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে বয়স লাগবে 25 বছর। কত বছর? 25 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে বয়স লাগবে 25 বছর। কত বছর? 25 বছর। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করো, এই জাতীয় সংসদ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, কিন্তু অধিবেশন যে পরিচালনা করেন, সেই অধিবেশনটা পরিচালনা জাতীয় সংসদের অধিবেশন যে পরিচালনা করেন, তিনি কে? তিনি হচ্ছে স্পিকার। কি কারণ? স্পিকার। অধিবেশন পরিচালনা করেন স্পিকার। কেউ যদি স্পিকার হতে চায়, তার বয়স লাগবে কত বছর? তার বয়স লাগবে 25 বছর। কত বছর? স্পিকার হতে গেলে বয়স লাগবে 25 বছর। এই যে স্পিকার আছে, তিনি কি কাজ করেন? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। তাহলে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? স্পিকার। খেয়াল করো, মন দিয়ে শোনো। এখন প্রশ্ন হলো, এই যে একটা সংসদের অধিবেশন বসবে, সেই অধিবেশন হবার জন্য একটা তো কোরাম লাগে। কোরাম লাগে না? তাহলে কতজন হলে একটা আমরা কোরাম করতে পারি? কতজন হলে? আমরা 60 জন হলে একটা কোরাম করতে পারি। কতজন? 60 জন হলে আমরা একটা কোরাম করতে পারি। তাহলে জাতীয় সংসদের অধিবেশন হবার জন্য, বসার জন্য কোরাম কতজনের প্রয়োজন হয়? 60 জনের কোরাম প্রয়োজন হয়। এবার একটু মন দিয়ে শোনো। ধরো জাতীয় সংসদ নির্বাচন হলো। ধরে নাও সংসদ নির্বাচন হলো, এটা ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ? আহ 18 তারিখ। ফেব্রুয়ারি মাসের ধরো আজকে 18 তারিখ, 18 ফেব্রুয়ারি। আজকে 18 ফেব্রুয়ারি 2025 সাল। তাহলে এই যে 18 তারিখে ধরো একটা নির্বাচন হলো, এই 18 তারিখ থেকে এক মাসের মধ্যে, কত মাস? এক মাস। 18 তারিখ থেকে এক মাসের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবার 30 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচন হবার 30 দিনের মধ্যে, আবারও বলি, কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচন হবার 30 দিনের মধ্যে প্রথম যে অধিবেশনটা, সে অধিবেশনটা ডাকতে হবে। তাহলে এই সংসদের সাথে জড়িত কিছু সংখ্যা বলি। 30 দিন, যেটা সংসদ নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে প্রথম অধিবেশনটা ডাকতে হবে, এবং প্রথম অধিবেশন হয়ে গেল। এবার আসো দ্বিতীয় অধিবেশন যেটা হবে, অর্থাৎ দুইটা অধিবেশনের মধ্যবর্তী সময় থাকবে কমপক্ষে 60 দিন। অর্থাৎ 60 দিনের বেশি হওয়া যাবে না, 60 দিনের মধ্যে থাকতে হবে। তাহলে দুই অধিবেশনের মধ্যবর্তী সময় কতদিন? 60 দিন। দুই অধিবেশনের মধ্যবর্তী সময় কতদিন থাকবে? 60 দিন। কোরামের জন্য কতজন প্রয়োজন? 60 জন প্রয়োজন। এবার আসো 90, কতজন? 90 দিন। কোন একটা সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি স্পিকারের অনুমতি ছাড়া, কার ছাড়া? স্পিকারের অনুমতি ছাড়া, কোন একটা সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, স্পিকারের অনুমতি ছাড়া 90 দিনের বেশি, কত দিনের বেশি? 90 দিনের বেশি তিনি সংসদের বাহিরে থাকতে পারবেন না। কত দিনের বেশি? 90 দিনের বেশি তিনি থাকতে পারবেন না। কত দিনের মধ্যে? 90 দিনের বেশি স্পিকারের অনুমতি ছাড়া তিনি থাকতে পারবেন। এবার আসেন 120 দিন। কতদিন? 120 দিন। রাষ্ট্রপতি আমাদের দেশে একটা জরুরি অবস্থার ঘোষণা করতে পারেন, এবং সেটা সর্বোচ্চ 120 দিন স্থায়ী থাকবে। কতদিন? 120 দিন স্থায়ী থাকবে। এই যে সংখ্যাটা, সংবিধানের সাথে জড়িত সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরো 2-4টা সংখ্যা একটু বলে দেই। যেমন যেমন 7 দিন। রাষ্ট্রপতি কোন একটা বিলে, সংশোধিত বিলে স্বাক্ষর করার জন্য পাবেন সময় 7 দিন। রাষ্ট্রপতি কোন বিলে স্বাক্ষর করার সময় পাবেন 15 দিন, আর সংশোধিত বিলে 7 দিন। এই যে এই জিনিসগুলা, এগুলো একটা পিওর সরকার ব্যবস্থার সাথে জড়িত। কিসের সাথে? সরকার ব্যবস্থার সাথে জড়িত। খেয়াল করো, আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ আইন পরিষদের নামই হলো জাতীয় সংসদ। এই যে জাতীয় সংসদ আছে, এই জাতীয় সংসদের মোট আসন কয়টা? 50টা। কয়টা আসন? মোট 350টি। জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 350টি, এবং নারী আসন হলো 50টা। নারী আসন কয়টা? 50টা। নারী আসন কয়টা? 50টা। এই জাতীয় সংসদের
1 নং আসন হচ্ছে পঞ্চগড় আর 300 নং আসন হচ্ছে বান্দরবান। 1 নং আসন হচ্ছে পঞ্চগড় আর 300 নং আসন কোথায়? বান্দরবানে। কোথায় আছে? বান্দরবানে। খেয়াল করো, জাতীয় সংসদের সবচেয়ে বেশি আসন আছে কোথায়? সবচেয়ে বেশি আসন আছে ঢাকাতে, 20টা আসন আছে। আর আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে, পার্বত্য চট্টগ্রাম, কি বললাম? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, মনে রাখার টেকনিক খাবার, সেখানে প্রতিটি জেলাতে একটি করে আসন আছে। খাগড়াছড়িতে একটা, বান্দরবানে একটা, রাঙামাটিতে একটা। এই টোটাল একটা করে আসে। এই পুরো টপিকটাই হলো এই পুরো টপিকটাই হলো পৌরনীতির একটা টপিক বা সরকার ব্যবস্থার একটা টপিক। তার মানে তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দাও, তার মানে এই টপিক তোমাকে পড়তে হবে। তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছো, এই টপিক তুমি পড়ে গিয়েছিলা। তুমি যেহেতু আমাদের চট্টগ্রামেও আছে পলিটিক্যাল সায়েন্স, রাজশাহীতে আছে পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, আরো যত ইউনিভার্সিটি সেখানে সবগুলোতেই পলিটিক্যাল সায়েন্স আছে। কাজে এটা পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক। তোমরা হয়তো বোঝো না বা জানো না বা ফিল করো না, এই জন্য আমি তোমাকে ধরে ধরে বুঝাই দিচ্ছি। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক। বুঝাইতে পারলাম? ওকে, এই টপিকটা তুমি একটু ভালো করে পড়বা। সরকার ব্যবস্থা 3টা স্টার দিয়ে রাখো। সরকার ব্যবস্থা তোমাকে পড়তে হবে। ওকে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন নাম্বার কি বলছে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মানে এসডিজি, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজির যে এজেন্ডা আছে সেই এজেন্ডা কয়টা, লক্ষ্য কয়টা? এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো, তোমরা একটা কথা বলি তোমাদেরকে। নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা রিপিট প্রশ্ন। এটা কোনো নতুন প্রশ্ন না, এটা একটা রিপিট প্রশ্ন। তোমরা যে 1 নম্বর প্রশ্নটা দেখছো, এটা একটা রিপিট প্রশ্ন, এটা কোনো নতুন প্রশ্ন না। কাজে 1 নম্বর প্রশ্ন রিপিট। এবার আসো 2 নম্বর প্রশ্ন। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? এটা একটা রিপিট প্রশ্ন, আমি লিখে যাচ্ছি। এটা একটা রিপিট প্রশ্ন, এটা কোনো নতুন প্রশ্ন না। আচ্ছা, এরপরে আসো জাতীয় সংসদের কোরাম। এটা একটা রিপিট প্রশ্ন, এটা কোনো নতুন প্রশ্ন না। এটা 1920 মানে 1999 সাল থেকে প্রশ্ন আসছে এটা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটা সাম্প্রতিক প্রশ্ন হলেও এটা রিপিট প্রশ্ন। এটা সাম্প্রতিক হলেও এটা রিপিট প্রশ্ন। অর্থাৎ 4টা প্রশ্নে আমরা দেখলাম রিপিট। এগুলো বিগত সময়ে এসেছে বিভিন্ন জায়গায়। তোমার ভর্তি পরীক্ষার আগেও এসছে, 2023-24 সালের আগেও এটা, 2019 সালের মধ্যেও দেখা আসছে, 18তে এসেছে, 17তে এসেছে, কোনো না কোনো জায়গায় এসেছে এটা রিপিট। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্যমাত্রা কয়টা? লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। তাহলে তুমি আমাকে একটু কথা দাও, বলো বা এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা, সহযোগী, এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা, এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? একটু আমাকে বলো। এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? আচ্ছা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক সরকার, এসডিজি, এটাও রিপিট প্রশ্ন বলেছে। লিখে দেখি, একটু লিখে দেখি, এটা রিপিট প্রশ্ন, বিগত সময়ে এসেছে এই প্রশ্ন এখান থেকে। আচ্ছা, নির্দলীয় সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনী? তার মানে এই টপিকটার নাম হলো সংবিধান। তুমি 3টা স্টার দিয়ে পড়বা। সংবিধানের সংশোধনীগুলো, সংবিধানের সংশোধনীগুলো তুমি ভালো করে পড়বা। সংবিধানের সংশোধনীগুলো তুমি ভালো করে পড়বা। সংবিধানের সংশোধনীগুলো তুমি খুব ভালো করে পড়বা। আচ্ছা, আমাকে একটু অ্যান্সার করো তো, আমি তোমাদের অ্যান্সার গুলো একটু দেখতে চাই। অ্যান্সার করো। সংবিধানে এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা? সংবিধানে এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা? সংবিধানে এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা সংশোধনী হয়েছে? একটু আমাকে বলো, সংবিধানে এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা? 17টা সংশোধনী হয়েছে। থ্যাংক ইউ। তাহলে সংবিধানে এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে কতটা? 17টা সংশোধনী হয়েছে। আচ্ছা, আমাকে একটু বলো তো, সংবিধানের তৃতীয় যে সংশোধনীটা ছিল, সংবিধানের তৃতীয় যে সংশোধনীটা ছিল, সংবিধানের যে তৃতীয় সংশোধনীটা ছিল, সেই তৃতীয় সংশোধনীটার বিষয়বস্তু কি? সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তুটা কি? একটু আমাকে বলো, সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তুটা কি? একটু আমাকে বলো, সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তুটা কি? সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তুটা কি? সংবিধানের যে তৃতীয় সংশোধনী, সে তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? সংবিধানের চতুর্থ সংশোধনের বিষয়বস্তু কি ছিল? সংবিধানের অষ্টম সংশোধনের বিষয়বস্তু কি? 12তম কি? 13তম কি? এরপরে পঞ্চদশটা কি? এই যে বিষয়বস্তুগুলো আছে, এরপরে সপ্তদশ, এই সংশোধনীগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়, তাহলে দেখো সংবিধানের চতুর্থ সংশোধনী কি ছিল? তৃতীয় সংশোধনী, ছিটমহল বিনিময়, থ্যাংক ইউ। তাহলে সংবিধানের যে তৃতীয় সংশোধনীটা ছিল সেটা কি সীমান্ত নিয়ে, ছিটমহল বিনিময় নিয়ে, এটা ছিল সীমান্ত বিনিময় নিয়ে, সীমান্ত বিনিময় নিয়ে তৃতীয় সংশোধনী। চতুর্থ কি ছিল? সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন, তাই না? সংসদীয় সরকারের পরিবর্তে কি রাষ্ট্রপতির শাসন ছিল। অষ্টম কি ইসলামকে রাষ্ট্রধর্ম করা, বেঙ্গলি থেকে বাংলা করা হয়েছিল, ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছিল। 12তম সংশোধনী কি? 12তম সংশোধনের বিষয়বস্তু কি ছিল? সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন যে হয়েছিল সেটা আবার পুনরায় স্থাপন, অর্থাৎ রাষ্ট্রপতির পরিবর্তে সংসদীয় সরকারের ব্যবস্থা। অর্থাৎ এই চতুর্থ আর 12তম সংশোধনী একে অপরের বিপরীত ছিল। পঞ্চদশ সংশোধনী, এই যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত ঘোষণা, পঞ্চদশ। আর সপ্তদশে কি? নারী আসন যে 50টি আছে এটা আগামী 25 বছরের জন্য স্থায়ীকরণ, তাই না? সংবিধান। তার মানে আপনাকে একটু এই সংবিধান রিলেটেড প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়তে হবে সংবিধান। চলেন এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন আসে। ইসলামের ইতিহাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস রিলেটেড 3টা স্টার দিয়ে রাখেন। ইসলামের ইতিহাস রিলেটেড আপনি প্রশ্ন পাবেনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস নিয়ে আপনি প্রশ্ন পাবেন, মানে এটা মিস যাবে না, কোনোভাবেই যাবে না, এক বা একাধিক আপনি প্রশ্ন পাবেন। তাহলে পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়? পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়? দেখে অ্যান্সার করেন ভাই। পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল? একটু দেখি কমেন্ট করেন তো ভাই। তাহলে এই যে এইগুলো হচ্ছে একদম পিওর আপনার কি বলে ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে। ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে। ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে চট্টগ্রামে, আমি একটু বলে দেই। হ্যাঁ, বলে দেই। 23 বছর ধরে, ঠিক আছে? 23 বছর ধরে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ইসলামের ইতিহাস থেকে, ভালো করে দেখবেন। আমরা আমাদের পেইড ব্যাচে পড়াবো। আচ্ছা, এটাও রিপিট প্রশ্ন, আমি একটু লিখি কোনটা কোনটা রিপিট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিপিট প্রশ্ন, মানে বিগত সময়ে অসংখ্যবার এই প্রশ্ন এসেছে। আচ্ছা, এরপরে 6 নম্বর কোশ্চেন, রিপিট প্রশ্ন, বিগত সময়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে। আচ্ছা, 7 নম্বর রোহিঙ্গা, রোহিঙ্গা নিয়ে রিপিট প্রশ্ন, বিগত সময়ে রোহিঙ্গা নিয়ে প্রশ্ন হয়েছে। রোহিঙ্গা, রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত মামলাকারী দেশটির নাম কি? তাহলে রোহিঙ্গাদেরকে নিয়ে, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে রোহিঙ্গারা এসছে, তাই না? মিয়ানমারের আরাকান থেকে রোহিঙ্গারা এসছে। এরা মুসলিম জনগোষ্ঠী, আমরা জানি মুসলিম জনগোষ্ঠী। এই যে রোহিঙ্গা, এই আদালতে, আন্তর্জাতিক আদালতের নাম কি? আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই আইসিজে তে মামলা করেছিল কোন দেশ? গাম্বিয়া। কোন দেশ মামলা করেছে? গাম্বিয়া। আইসিজে তে মামলা করেছে যে দেশ, তার নাম কি? গাম্বিয়া। আইসিজে তে মামলা করেছে যে দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে গাম্বিয়া। গাম্বিয়া। ওকে, একটু আচ্ছা, আমাকে অনেকগুলো শিক্ষার্থী নক দিচ্ছেন যে কোর্সে ভর্তি হওয়ার জন্য। আপনি টাকা পাঠিয়ে দেন আমাদের যে হোয়াটসঅ্যাপ, মানে আমাদের যে বিকাশ নাম্বার আছে 01727998624, আমাদের অল ইন ওয়ান ব্যাচে যারা ভর্তি হবেন আমাকে ফোন দিচ্ছেন, আপনি এই নাম্বারে বিকাশে 1499 টাকা পাঠিয়ে দেন। আমাদের আজকে ওরিয়েন্টেশন হয়ে গেছে, কালকে সকাল 10টা থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, যারা কল দিচ্ছেন আমাকে তাদের জন্য করতাম। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের দিকে তাকান, এটাও রিপিট প্রশ্ন। এই টপিকটার নাম হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস, আমি বলেছিলাম এক বা একাধিক প্রশ্ন আসবে ইসলামের ইতিহাস থেকে। কাজে ইসলামের ইতিহাস দেখেন, হুদায়বিয়ার সন্ধি। তাহলে হুদায়বিয়ার সন্ধি, মদিনা সনদ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ আছে না? এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, ইসলামের ইতিহাস। তাহলে হুদায়বিয়ার সন্ধি কবে সম্পাদিত হয় বলেন তো? হুদায়বিয়ার সন্ধি কবে সম্পাদিত হয়? এই যে 628। কবে? 628 হুদায়বিয়ার সন্ধি, 628। 3টা স্টার দিয়ে রাখেন। অর্ণব ভাইয়ের কথা ক্লাস পরীক্ষার হলে মনে পড়বে সবসময়, একটু দেখে যাবেন এই টপিক গুলো।
9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন রিপিট প্রশ্ন। টপিকের নাম মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব। টপিকের নাম হলো খেতাব, অর্থাৎ কোন খেতাবগুলো থেকে পরীক্ষার প্রশ্ন। খেতাব, মুক্তিযুদ্ধের খেতাব। তাহলে আমরা মুক্তিযুদ্ধে কয় ধরনের খেতাব দেখতে পাই? 4 ধরনের খেতাব দেখতে পাই। কয় ধরনের খেতাব? 4 ধরনের খেতাব। কয় ধরনের খেতাব আমরা দেখতে পাই? 4 ধরনের। আমি আপনাদেরকে অসংখ্যবার এই প্রশ্নগুলো পড়িয়েছিলাম, ফ্রি ক্লাসে পড়িয়েছি, পেইড ব্যাচে পড়িয়েছি। আমি বলেছিলাম আপনি মনে রাখতে পারেন বীর ও বিপ্লব, বীর ও বিপ্লব, বীর ও বিপ্লব। তাহলে এই বীর থেকে বীর শ্রেষ্ঠ, বীর থেকে বীর শ্রেষ্ঠ কতজন? 7 জন। এটা প্রথম, এটা হলো প্রথম। এই উ থেকে হচ্ছে বীর উত্তম, বীর উত্তম এটা হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয়। আর এই বি থেকে হচ্ছে বীর বিক্রম, এটা হচ্ছে তৃতীয়, তৃতীয়। আর এই প থেকে হচ্ছে বীর প্রতীক, বীর ও বিপ্লব প্রতীক, এটা হলো চতুর্থ, চতুর্থ। অর্থাৎ এই বীর প্রতীক হচ্ছে 426 জন, 426 জন। বীর বিক্রম হচ্ছে 175 জন, আর বীর উত্তম হচ্ছেন 68 জন, আর বীর শ্রেষ্ঠ 7 জন, তাই না? আচ্ছা, তাহলে তৃতীয় বলেছে, তৃতীয় খেতাব কোনটা? তৃতীয় খেতাব কোনটা? তাহলে তৃতীয় কোনটা? 1 2 3 বীর বিক্রম। তাহলে অ্যান্সার হচ্ছে বীর বিক্রম, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে। মানে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এরকম নারী মুক্তিযোদ্ধা দুইজন আছেন, ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি। সিতারা বেগম, সিতারা বেগম, সিতারা বেগম এবং তারামন বিবি, সিতারা বেগম এবং তারামন বিবি, সিতারা বেগম এবং তারামন বিবি। আচ্ছা, এরপরে আরো নারী আছে, যেমন যেমন করিমন বেওয়া আছেন একজন, করিমন বেওয়া। তারপরে কাকাতো হিরিন চিতা, কাকাতো হিরিন চিতা আছেন, করিমন বেওয়া আছেন, মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। এবং মুক্তিযুদ্ধে বিদেশি খেতাবপ্রাপ্ত একজন ব্যক্তি ডব্লিউ.এস. ওরালেন। তাহলে এই মুক্তিযুদ্ধের খেতাবটা ভালো করে দেখবেন। টপিক হলো মুক্তিযুদ্ধ। 3টা স্টার দিয়ে রাখেন, 3টে স্টার দিয়ে রাখেন বা লিখে রাখেন, মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রশ্ন হয়েছে। তার মানে একটু দেখেন তো ভাই, মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ নিয়ে কি রাবিতে প্রশ্ন হয় না? হয়। মুক্তিযুদ্ধের ছবিতেও হয়। তার মানে আপনাকে পড়তে হবে। মুক্তিযুদ্ধ ছবির জন্য পড়লে রাবি কাভার হয়ে যাবে, মুক্তিযুদ্ধের জন্য ছবি পড়লে রাবি কাভার হয়ে যাবে। যদি ইসলামের ইতিহাস পড়েন গুচ্ছ কাভার হয়ে যাবে। হ্যাঁ, যদি সংবিধান পড়েন তাহলে রাবি চবি সবকিছুই কাভার হয়ে যাচ্ছে। কাজে বুঝে বুঝে পড়তে হবে, স্ট্র্যাটেজি। 10 নম্বর কোশ্চেন, আপনারা আমাকে বলেন যে ভাই গণযোগাযোগ সাংবাদিকতার জন্য অনেক কিছু বলেছিলেন। তাহলে দেখেন, এই যে রয়টার্স সংবাদ সংস্থা, এটা গণযোগাযোগের টপিক, এটা হচ্ছে গণযোগাযোগের একটা টপিক। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট আছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সাংবাদিকতা যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট রিলেটেড প্রশ্নই হলো এটা। প্রশ্ন বিষয় হলো জাহাঙ্গীরনগরে আসে 5 থেকে 7টা, অনেক বেশি আসে। আর অন্য ইউনিভার্সিটি গুলোতে আসে একটা বা আসেই না, বা একটা আসলেও আসতে পারে। এই হলো কথা, এই হলো ডিফারেন্স, ঠিক আছে? দেখেন রয়টার্স, পল জুলিয়াস রয়টার্স, পল জুলিয়াস রয়টার্স তার নাম অনুসারে পল জুলিয়াস, পল জুলিয়াস রয়টার্স, রয়টার্স। তাহলে এই পল জুলিয়াস রয়টার্স এর নাম অনুসারে সংবাদ সংস্থা করা হয়েছে, তার নাম। তাহলে এটা কোন দেশ ভিত্তিক? যুক্তরাজ্য ভিত্তিক একটা সংবাদ সংস্থা, পল জুলিয়াস। মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর অনেকগুলো সংবাদ সংস্থা আছে, যেমন সিএনএন। সিএনএন মানে হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক। সিএনএন মানে কি ভাই? কেবল নিউজ নেটওয়ার্ক। এখানে আছে ভিওএ, ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকা। এখানে আছে স্কাই নিউজ, স্কাই নিউজ, স্কাই নিউজ, স্কাই নিউজ। সিএনএন, ভয়েস অফ আমেরিকা, স্কাই নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্রের। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের আরো অনেকগুলো সাময়িকী আছে, দ্য নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের সাময়িক। নিউ ইয়র্ক টাইমস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাময়িক। আচ্ছা, এরপরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফ্যাশন ম্যাগাজিন আছে, নাম হলো প্লে বয়, প্লে বয়, প্লে বয়। ফ্যাশন ম্যাগাজিনের নাম হচ্ছে প্লে বয়। এরপরে ফোর্বস ম্যাগাজিন, ফোর্বস, ফোর্বস ম্যাগাজিন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে। আর যুক্তরাজ্য, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যের একটা পত্রিকা হলো গার্ডিয়ান পত্রিকা, গার্ডিয়ান, গার্ডিয়ান পত্রিকা কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্র, গার্ডিয়ান মানে যুক্তরাজ্যে, গার্ডিয়ান যুক্তরাজ্য। এরপরে টাইমস, টাইমস সাময়িক যুক্তরাজ্যের। একটা হলো দ্য নিউ ইয়র্ক টাইমস, এটা ইউএসএ, আর টাইমস এটা হচ্ছে যুক্তরাজ্যের। আচ্ছা, ফ্রান্স, ফ্রান্স এএফপি, অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস, অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস। তাহলে রয়টার্স কোন দেশ ভিত্তিক? যুক্তরাজ্য ভিত্তিক রয়টার্স পত্রিকা। আর তুমি আরো বলতে পারো রাশিয়া, যেমন রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে তাস, রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে তাস। ইতার, তাস ইতার ইন্টারফেক্স, তাস ইতার ইন্টারফেক্স, তাস ইতার ইন্টারফেক্স, এগুলো হচ্ছে রাশিয়া। আরো অন্যান্য দেশের সংবাদ সংস্থাগুলো আমরা বিভিন্ন সময় পড়িয়েছি, যেমন জাহাঙ্গীরনগরের জন্য পড়িয়েছি। তো দেখো এই জিনিসটা কভার হয়ে যাবে, নিজেকে ফাইনাল সাজেশন থেকে আরেকবার পড়ে ফেলতে পারবা।
আর আমাদের পেট ব্যাচে আমরা পড়াবো, আবার একবার পড়িয়েছি আবার পড়াবো। রিপিট প্রশ্ন, এই প্রশ্ন রিপিট, এটা রিপিট প্রশ্ন। 11 নম্বর ধরে এটাও রিপিট প্রশ্ন। ব্রিক্স, এই ব্রিক্স নিয়ে অসংখ্যবার প্রশ্ন আসছে। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা একটু কমেন্ট করো ব্রিক্স এর সদর দপ্তর কোথায় আছে। তোমরা একটু কমেন্ট করো ব্রিক্স এর সদর দপ্তর কোথায়। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় আছে আমাকে একটু কমেন্ট করে জানাও, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় আছে। এটা না পারলে তোমার দেখো ব্রিক্স নিয়ে এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়েছে, ব্রিক্স নিয়ে পূর্বেও প্রশ্ন হয়েছিল। তাহলে তুমি আমাকে একটু কমেন্ট করে বলো তো ভাই, ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? হ্যাঁ, ব্রিক্স এর উদ্যোক্তা দেশ হচ্ছে চীন। সদর দপ্তর নাই। ব্রিক্স এর সদর দপ্তর আছে, ব্রিক্স এর সদর দপ্তর তো নাই, তাই না? নাই, ব্রিক্স এর সদর দপ্তর নাই। তাহলে এই ব্রিক্স এর উদ্যোক্তা দেশ, দেখো বইয়ে ব্রিক্স কিন্তু আছে। তাহলে এই ব্রিক্স নিয়ে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল। ব্রিক্স মানে ব্রিক থেকে ব্রিক্স যাত্রা হয় 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে। এবছরে ঢাবিতে প্রশ্ন আসছে না এটা 24-25 সেশনে। গত বছরই ব্রিক্স থেকে প্রশ্ন আসছে জগন্নাথ মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মানে চট্টগ্রামে যেটা মানে আসছে গত বছর, এটা ঢাবিতে এই বছরে আসছে। খেয়াল করেছো? অ্যানালাইসিস করে করবা। তাহলে ব্রিক্স, ব্রিক্স এর উদ্যোক্তা দেশ হচ্ছে চীন। ব্রিক্স এর উদ্যোক্তা দেশ হচ্ছে চীন, কিন্তু এর কোনো সদর দপ্তর নাই। সদর দপ্তর নাই, সদর দপ্তর দপ্তর নেই। আচ্ছা, ব্রিক্স নিয়ে এই বছর একটা প্রশ্ন আসছে যে ব্রিক্স এর নতুন ব্যাংকের নাম কি? এটা খুব সম্ভবত জগন্নাথে বা কোথাও একটা আসছে, বা জাহাঙ্গীরনগরে কোথাও একটা আসছে, কোথাও একটা আসছে যে ব্রিক্স এর ব্যাংকের নাম কি? এনডিবি, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা নয়া উন্নয়ন ব্যাংক। তার মানে আন্তর্জাতিক সংস্থা। তার মানে আন্তর্জাতিক সংস্থা, তোমাকে জাতিসংঘ তখনও বলেছিলাম। দেখো আন্তর্জাতিক সংস্থা নিয়ে দুইটা প্রশ্ন এসেছে, এটাও রিপিট প্রশ্ন। নেক্সট টপিক, এটা একটা আইকিউ, একটা আইকিউ, আইকিউ এটা একটা ধারার আইকিউ। আমরা আইকিউ করব না, একটা আইকিউ পেয়েছি আমরা, ধারার আইকিউ, সিরিজের আইকিউ বলে। আমি একটু বলে দিই, ধারার আইকিউ, ধারা বা সিরিজ, হ্যাঁ স্টার দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসে ধারা বা সিরিজ। ওকে, তার মানে এই যে 11টা প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন বাদে বাকি 11টা প্রশ্নই বিগত সময়ে বিভিন্ন জায়গায় এসেছে, তোমরা নিজেরাই পড়েছো, তোমরা নিজেরাই বিভিন্ন সময় পড়েছো প্রশ্ন। ওকে, চল সামনে আগে। 13 নম্বর প্রশ্ন, কর্ণফুলী নদীর তলদেশে মেগা প্রজেক্ট, সরকারের মেগা প্রজেক্ট। এই যে সরকারের মেগা প্রজেক্ট, এটাও রিপিট প্রশ্ন। আমি ব্রেকেটে লিখে দিই রিপিট প্রশ্ন। এই পরীক্ষা হবার আগে 2023-24 পরীক্ষা হবার আগে 2021-22-এ 22-23-এ অসংখ্যবার চাকরির পরীক্ষায় বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই কর্ণফুলী টানেল নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কর্ণফুলী টানেল। তাহলে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী, কর্ণফুলী নদী। সেই কর্ণফুলী নদীর তলদেশে যে টানেলটা আছে সেটার নাম হচ্ছে কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল, টানেল। এই যে কর্ণফুলী টানেল আছে, এটার কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। চট্টগ্রামের পতেঙ্গা থেকে, চট্টগ্রামের কোথা থেকে? পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত এই কর্ণফুলী টানেলটা আছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত। তার মানে সরকারের মেগা প্রজেক্ট নিয়ে বিগত সময়ে প্রশ্ন এসেছিল। তার মানে একটু তুমি সুন্দর করে চমৎকার করে যোগাযোগ ব্যবস্থাটা পড়ে নিবা, যোগাযোগ ব্যবস্থা। তাহলে সরকারের প্রজেক্ট নিয়ে গত বছর এসেছিল, তুমি যোগাযোগ ব্যবস্থা নিয়ে পরীক্ষায় প্রশ্নগুলো পড়বা। যেমন সড়ক ব্যবস্থা, সেতু ব্যবস্থা, রেল ব্যবস্থা, হ্যাঁ, তারপরে আকাশপথ, নৌপথ, জলপথ আছে না, এই জায়গাটা ভালো করে দেখবা। হয়ে যাবে এখান থেকে। স্টার দিয়ে রাখা যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ টপিক। আসুন 14 নম্বর প্রশ্ন। আগের প্রশ্ন রিপিট, এটা লিখছে কোথাও? হ্যাঁ, রিপিট কোশ্চেন লিখেছে। এরপরের কোশ্চেন আসো। ভাই আপনি এত রিপিট রিপিট করেন কেন? আমি তোমাকে দেখাবো যে তোমার কোশ্চেন ব্যাংক পড়াটা কতটা জরুরি। রাজু ভাস্কর্য রিপিট, রাজু ভাস্কর্য এর স্থপতি কে? তোমরা নিজেরাই বলবা যে ভাই আপনি যে বলতেছেন এগুলো কি মিথ্যা। তোমরা আমাকে একটু বলো তো, আমি কি মিথ্যা বললাম? এই যে এত রিপিট 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 করেন, রিপিট করেন, তোমাদেরকে বিভিন্ন সময় অনেকে বলে রিপিট হয় না, এটা হয় না, সেটা হয় না, পড়বা না, অনেক কিছু বলে। মানে আমাদের স্পেশাল পিডিএফ পড়ো, এটা পড়ো, ওটা পড়ো, অনেক কিছু বলে তোমাদেরকে, বিভিন্ন সময় বিভ্রান্ত করে, অনেকেই করে করে তোমরা মিসগাইডেড হও অনেক সময়। তুমি আমাকে একটু বলো তো ভাই, আমি তোমাকে যে প্রশ্নগুলো দেখিয়েছি 14টা, অর্থাৎ একটা আইকিউ বাদে, একটা আইকিউ প্রশ্ন বাদে বাকি সবগুলো প্রশ্ন কি তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাওনি?
প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে পাওনি নাকি একদম নতুন প্রশ্ন? না, এগুলো কোনো নতুন প্রশ্ন না। বলো, তোমরাই বলো। জাস্ট একবার এখানে স্বীকার করে, হ্যাঁ ভাই এগুলো সব রিপিট প্রশ্ন, মানে এগুলো বিগত সময়ে এসেছে। আচ্ছা, 14 অ্যান্সার দেওয়া শুরু করছো শ্যামল চৌধুরী। হ্যাঁ, শ্যামল চৌধুরী অ্যান্সার ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। শ্যামল চৌধুরী, শ্যামল চৌধুরী অ্যান্সার ঠিক আছে। তার মানে টপিক কি? টপিক তোমার কি? টপিক হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য, স্থাপত্য কর্ম। ভাস্কর্য, স্থাপত্য কর্ম, নিদর্শন। তার মানে এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকেও আসে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে না আসলে ভাস্কর্য স্থাপত্য কর্ম থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, দেখো তাহলে শ্যামল চৌধুরী, শ্যামল চৌধুরী, শ্যামল চৌধুরী। আচ্ছা, নবের আহমেদকে নিয়ে তোমরা পড়বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবের আহমেদ, সওয়াজ বাংলাদেশ ভাস্কর্য। হামিদুর রহমানকে নিয়ে পড়বা শহীদ মিনার। শ্যামল চৌধুরীকে নিয়ে তো পড়লাই। আর শামীম শিকদার নারী ভাস্কর, শামীম শিকদারকে নিয়েও দেখবা তোমরা, আমরা বিভিন্ন সময় এগুলো পড়িয়েছি। ওকে, কোশ্চেন আগেরটা কি রিপিট লিখেছিলাম? হ্যাঁ লিখছি। এবার আসো রবীন্দ্রনাথ ঠাকুর, রিপিট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে প্রশ্ন এসেছে খুব বিশ্বকবি, এটা হলো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য, কে যেন আমাকে একদিন কমেন্ট করছে সাধারণ জ্ঞানের অংশ বাংলা সাহিত্যে কেন দেখান। এটা সাধারণ জ্ঞানেই আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কে বলছেন। তাহলে এটা বাংলা সাহিত্য। তাহলে এই যে বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের, কবি সাহিত্যিক, এই যে কবি সাহিত্যিক তাদের যে উপাধি, তাদের উপাধি, কবি সাহিত্যিকদের উপাধি, তাদের যে ছদ্মনাম, কবি সাহিত্যিকদের উপাধি, তাদের ছদ্মনাম, তাদের সাহিত্য, তাদের উপন্যাস, হ্যাঁ তাদের উপন্যাস, তাদের তাদের সংবাদপত্র, অর্থাৎ কোন সংবাদপত্র সে সম্পাদক ছিল, এই জিনিসটা থেকে প্রশ্ন হয়। এই জিনিসটা থেকে প্রশ্ন হয়। তাহলে তুমি একটু ভালো করে এই জিনিসটা ভালো করে দেখে যাবে, এখান থেকে স্টার দিয়ে রাখো। আমাদের বইয়ে আছে, আমরা আমাদের পেইড ব্যাচে এগুলো জিনিসগুলো পড়াবো বা পড়িয়েছি বিভিন্ন সময়। স্টার দিয়ে রাখো। তাহলে কে দিয়েছিলেন? বক্ষবান্ধব উপাধ্যায়, হ্যাঁ, উনি দিয়েছিলেন। 16 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কি বলছে? 16 নম্বর প্রশ্ন, রিপিট। আগে রিপিট লিখবো, তারপর বাকি কথা। পাকিস্তানের গণপরিষদে কার্য বিবরণীতে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি। সহজ কথা, ভাষা পরিবর্তন করছে। গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষার দাবি জানান কে? প্রশ্নটা এরকম, গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষার দাবি জানান কে? ধীরেন্দ্রনাথ। তাহলে পাকিস্তানের গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষার দাবি জানান কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, তাই না? তার মানে টপিকটা হলো ভাষা আন্দোলন। টপিক কি? ভাষা। তাহলে পাকিস্তানের গণপরিষদের সর্বপ্রথম বাংলা ভাষার দাবি জানিয়েছিলেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। কে দাবি জানিয়েছেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। টপিক হলো ভাষা আন্দোলন। তাহলে ভাষা আন্দোলনের সাহিত্যকর্ম, ভাষার স্বীকৃতি। এই বছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে যে নিচের কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে যে নিচের কোন দেশ, মানে লিখিতের মধ্যে আসছিল খুব সম্ভবত, লিখিতের মধ্যে এসেছিল যে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। সিয়েরা লিওন। জগন্নাথে এসেছে না এই বছরে। টপিক হলো ভাষা। তার মানে তুমি একটু ভালো করে এই ভাষা আন্দোলনটা পড়বা। 17 নম্বর, কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধুকে, মানে নিউজ, মানে কি বলে, রাজনীতির কবি। এটাও রিপিট প্রশ্ন, বঙ্গবন্ধুর রিলেটেড প্রশ্ন, অসংখ্যবার এসেছিল। রাজনীতির কবি তাকে কে বলেছে? নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তাকে রাজনীতির কবি বলেছে। এই বছরে বঙ্গবন্ধুর রিলেটেড কোশ্চেন আসবে না, কিন্তু এটাও রিপিট প্রশ্ন। 18, 18 নম্বর কোশ্চেন, তুমি এটা বলতে পারো সাম্প্রতিক প্রশ্ন, কিন্তু সাম্প্রতিক প্রশ্ন হলেও খেলাধুলার আগাম আসরগুলো অনেক আগে থেকেই আসে। যেমন 2030 সালে কোন আসর বসবে, এটা কিন্তু 2022 সালেই চলে আসছে। 2022 সালেই চলে আসছে যে 2030 সালে কোন দেশে খেলাধুলার আসর বসবে। অর্থাৎ খেলাধুলার আগাম আসর যেটা, খেলাধুলার আগাম যে আসর আছে, সেই আগাম আসর থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে এই টপিকটা হলো সাম্প্রতিকের খেলাধুলার আগাম আসর। খেলাধুলার আগাম আসর, অর্থাৎ পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় হবে, অর্থাৎ 2023 সালে প্রশ্ন এসেছে। তার মানে 2026 সালে কোথায় হবে? এই যে কানাডা, ইউএসএ
মেক্সিকোতে। কাম, উত্তর আমেরিকার যে দেশ, উত্তর আমেরিকা অঞ্চল, উত্তর আমেরিকা অঞ্চলের যে তিনটা দেশ, কানাডা, ইউএসএ, কানাডা, ইউএসএ, মেক্সিকোতে। কানাডা, ইউএসএ, মেক্সিকো, কানাডা, ইউএসএ, মেক্সিকো, এই তিনটা দেশে হবে খেলাধুলার আগাম মাস। টপিকের নাম হলো খেলাধুলার আগাম, মানে তার মানে তোমাকে সাম্প্রতিক অংশে খেলাধুলা জিনিসটা দেখতে হবে এবং বেসিক অ্যাফেয়ার্স এর খেলাধুলাটা তুমি দেখবা, বেসিক অ্যাফেয়ার্স এর খেলাধুলাটা দেখবা। ওকে, আসো নেক্সট টপিক, নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, আগে লিখলাম রিপিট, আগে রিপিট লিখে তারপর বাকি কথা বল। 19 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 19। দেখো 19 নম্বর প্রশ্ন কি ছিল, যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনের 18-19 সেশনের প্রশ্ন তুমি সলভ করে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের প্রশ্নের মধ্যে দেখো যে দিয়েছিল, অথবা তুমি রাজশাহীর প্রশ্ন দেখো বা কোনো একটা জায়গার প্রশ্ন দেখো, যে এই যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায় আছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আমি রেফারেন্স যদি টানি, আমি যদি রেফারেন্স টানি, রেফারেন্স টানলে কিন্তু বলাই যাবে যে এটা কখন কোথায় এসেছিল। বলতে পারবা কেউ, একটু বলতে পারবা এটা কত বছরে কোথায় কোথায় এসেছিল? এই যে আমাদের যে ভূপ্রকৃতি আছে না চ্যাপ্টার, সেই ভূপ্রকৃতির মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। বাংলাদেশের পাহাড়ি দ্বীপ, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে আছে। জানি, আমরা জানি তোমরা পড়ছো। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে আছে। বাংলাদেশের পাহাড় পর্বত দ্বীপগুলো আছে না, সেই টপিকের রিলেটেড প্রশ্ন। তাহলে প্রশ্ন নাম্বার কততে আছি? ওকে, বাংলাদেশের মেহেরজিকে যে আমাদের বেসিক বই আছে, মেহেরজিকে যে বেসিক বই, এই বেসিক বইয়ের 429 পৃষ্ঠার 27 নম্বর কোশ্চেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? 2016 সালে এসছে, 26তম বিসি এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এই কোশ্চেন। দেখাই দিলাম তোমাদের, যেটা আবার 2023 সালে গিয়েও রিপিট হয়েছে। তাহলে দেখো, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায় আছে? মহেশখালী। সেন্ট মার্টিন কোথায় আছে? এই সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে কক্সবাজার। এই সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, নারিকেল, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, বা এটার আরেকটা নাম হলো দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ। এর দৈর্ঘ্য হচ্ছে 8 বর্গ কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার। দারুচিনি দ্বীপ, নারিকেল জিঞ্জিরা বা 8 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। আচ্ছা, এই মহেশখালী দ্বীপ কোথায় আছে? কক্সবাজারে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বা ডিজিটাল আইল্যান্ড বলা হয় মহেশখালী। এই সেন্ট মার্টিন নেম, এরপর আছে কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ, মানে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ 3 বর্গ কিলোমিটার। এই ছেড়া দ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার, কক্সবাজারের সেন্ট মার্টিনে আছে। এই যে নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ অপর নাম বাউলার চর, এটা আছে নোয়াখালীতে। নিঝুম দ্বীপ, বাউলার চর কোথায় আছে? নোয়াখালীতে নিঝুম দ্বীপ, মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ। তাহলে বাংলাদেশের টপিকের নাম কি? এই যে টপিক হচ্ছে পাহাড়, পর্বত, দ্বীপ, ঝর্ণা। পাহাড়, দ্বীপ, ঝর্ণা। আচ্ছা, 3টা স্টার দিয়ে ভালো করে এই জিনিসটা দেখবা, পাহাড়, পর্বত, দ্বীপ, ঝর্ণা, ভালো করে এই জিনিসটা দেখবা এখান থেকে। আসো 20 নম্বর কোশ্চেন, এটাও রিপিট প্রশ্ন। এটা গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এই প্রশ্নটা, তার আগেও এসেছিল মুক্তিযুদ্ধের টপিক থেকে। মুক্তিযুদ্ধের, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, গান, নাটক, উপন্যাস পড়তে হবে, আসবে। সেপ্টেম্বর অন যশোর রন রোড 152 লাইনের কবিতা, 152 লাইনের কবিতা, 152 লাইনের কবিতা। কবিতা মার্কিন কবি সেপ্টেম্বর অন যশোর রোড, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ তিনি লিখেছিলেন। অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ 152 লাইনের কবিতা লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, যশোর রোডকে কেন্দ্র করে। কে লিখেছিলেন? অ্যালেন গিন্সবার্গ, অ্যালেন গিন্সবার্গ। আর এই জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন কিসের সাথে যুক্ত ছিলেন? জর্জ হ্যারিসন ছিলেন ওই যে কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট, কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন। আসা 21 নম্বর কোশ্চেন আর রিপিট প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র দেখতে হবে, পড়তে হবে প্রামাণ্য চিত্র।
যারা ছবিতে পরীক্ষা দিবা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র পরীক্ষায় আসবে। ওকে, দেখো তাহলে এই যে জহির রায়হানের চলচ্চিত্র হলো জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, 1970 সালে মুক্তি পায় জীবন থেকে নেওয়া। এই জহির রায়হানের চলচ্চিত্রের নাম হচ্ছে স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড আসছে। জহির রায়হানের চলচ্চিত্রের নাম হচ্ছে এস্টেট ইজ বর্ন। এস্টেট ইজ বর্ন, এস্টেট ইজ বর্ন। জীবন থেকে না, জহির রায়হান। এই জহির রায়হানের অনেকগুলো উপন্যাস আছে। বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে। বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, এগুলো জহির রায়হানের উপন্যাস। জহির রায়হান হচ্ছে 21-এর গল্প লেখক ছিল। চাষী নজরুল ইসলাম, এই চাষী নজরুল ইসলামের চলচ্চিত্র ওরা 11 জন। ওরা 11 জন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন। চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রের নাম হচ্ছে সংগ্রাম। সংগ্রাম। তারেক মাসুদ, তারেক মাসুদ মুক্তির গান মুক্তির কথা। মুক্তির গান মুক্তির কথা, তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ এই দুজন মিলে বানিয়েছিল মুক্তির গান মুক্তির কথা। তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ। এই যে তারেক মাসুদ। এরপরে কাগজের ফুল, কাগজের ফুল, রানওয়ে, রান রানওয়ে, রানওয়ে, এগুলো কিন্তু এই তারেক মাসুদের সাথে জড়িত। তারেক মাসুদ, মিশুক মনির এবং তারেক মাসুদ কিন্তু শহীদ হয়েছিলেন ওই যে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের আসার পথে। কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং সেট দেখতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন সড়ক দুর্ঘটনায়। আরেক ফাল্গুন জহিরানের সাথে জড়িত হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম হচ্ছে দেয়াল। দেয়াল উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক। হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের নাম হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, এগুলো হুমায়ুন আহমেদের চলচ্চিত্র। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, তাই না? ওই যে একটা গান আছে না, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার বেশ। আছে না একটা গান, যে গান গিয়েছিল সুবীর নন্দী, পরীক্ষা একবার আসছে। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ। এই চলচ্চিত্রের শিল্পী কে ছিল, মানে এই গানের শিল্পী কে ছিল? গানের শিল্পীর নাম ছিল সুবীর নন্দী। বুঝতে পারছো? দেখালাম কি পড়তে হবে, মুরাল। তোমরা তোমরা চিত্রকর্ম পড়েছ না? চিত্রকর্ম, চিত্রকর্ম, চলে এই যে চিত্রকর্ম আছে। এখন তুমি এই বছরে যদি তোমাকে দেয় গ্রাফিতি, আমি এই বছরে বলছি গ্রাফিতি নিয়ে প্রশ্ন আসবে, আসছে কেন? কারণ হলো এই বছরে তো আরো আলোচিত হয়েছে গ্রাফিতি, তাহলে এটা চিত্রকর্মের সাথে জড়িত। তাহলে চিত্রকর্মের যে চ্যাপ্টার আছে, আমরা পড়েছি না চিত্রকর্মের চ্যাপ্টার, আমরা পেট ব্যাচে পড়েছি, আমরা আবার নতুন করে কালকে থেকে পেট ব্যাচে আবার পড়বো। হ্যাঁ, তাহলে দেখো এই যে চিত্রকর্ম, চিত্রকর্ম থেকে চিত্রকর্ম, চিত্রশিল্পী, স্থাপত্যকর্ম, এই জিনিসগুলো থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পার্ট। কেন এই বছরে দেখলাম না আমরা দেশ আজ বিশ্ব ব্যয়ের খপ্পরে এসেছে, এসেছে। এরপরে আরো কয়েকটা মানে চিত্রকর্ম নাম এসেছিল, তাই না? তাহলে দেখো মুরাল, মুরাল মানে হচ্ছে দেয়াল চিত্র। মুরাল কি? দেয়াল চিত্র। মুরাল হচ্ছে একটা দেয়াল চিত্র, দেয়ালে অঙ্কিত চিত্র হচ্ছে মুরাল, দেয়াল চিত্র। ওকে, তৈরি চিত্র তো তেল চিত্রে আঁকা, দেয়াল। মুরাল হচ্ছে দেয়াল চিত্র, চিত্রকর্মের সাথে জড়িত। আচ্ছা, এই ইতিহাসের বা বিশ্বের সবচেয়ে বড় মুরাল কোনটা জানো? ওই যে লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার। লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় দেয়াল চিত্র। দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ, যেটাকে যিশুর এই হয়েছিল যেটাতে। এটা তো আমি এই বছরে কমন দেখিয়েছিলাম, যেটা যিশু শেষ, মানে শ্রেষ্ঠ দেয়াল চিত্র হচ্ছে শেষ নৈশ ভোজ। শ্রেষ্ঠ দেয়াল চিত্র শেষ নৈশ ভোজ। এই বছর এটা কোথায় যেন এসেছিল, এই বছরে এই প্রশ্নটা এসেছে, এই বছরে এই প্রশ্নটা কিন্তু এসেছিল, শেষ নৈশ ভোজটা এবছরে এসেছিল লিওনার্দো দা ভিঞ্চির। তোমরা তোমাদের দেখবা, আমার মনে থাকে যে কখন কোথায় কি আসে। আমি দিয়েছি, আমি দাগিয়ে দেখিয়েছিলাম, আমি দাগিয়ে দেখেছি লিওনার্দো দা ভিঞ্চি দেয়াল। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আসছে ডিউ চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুকলা ইউনিটে এসছে 2024 দ্য লাস্ট সাপার, এটার মধ্যে কি প্রকাশ পেয়েছিল? যিশু। সেখান থেকে প্রশ্ন হয়েছে মুরাল মানে কি? দেয়াল চিত্র। কোন দেশটি নর্ডিক অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? এই নয়টাই পরীক্ষায় আসে না, মহাদেশ ভিত্তিক তথ্য।
মহাদেশ ভিত্তিক তথ্য, এটা হলো ইউরোপ মহাদেশ থেকে এসেছে। ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, যেটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল হচ্ছে ইউরোপের সর্ব উত্তরের দিকে অঞ্চল। উত্তর দিকের অঞ্চল হওয়ার কারণে এটার আরেকটা নাম হলো নর্ডিক অঞ্চল। এই অঞ্চলের দেশগুলোকে মনে রাখার টেকনিক করিয়েছিলাম ফিডে আসন, ফিডে আসন, ফিডে ফিডে আসন, ফিডে আসন, ফিডে আসন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তাহলে জার্মানি, জার্মানি নর্ডিক অঞ্চলের দেশ। অ্যান্সার হবে জার্মানি। অ্যান্সার কি? জার্মানি। অ্যান্সার কি ব্রাদার? জার্মানি। তাহলে এই দেশগুলা, এই বছরও জগন্নাথে এই দেশ নিয়ে প্রশ্ন হয়েছে যে চিরসুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটা? চিরসুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটা? এই ফিনল্যান্ড কিন্তু আসছে জগন্নাথে। কোশ্চেনটা বের করে দেখো, জগন্নাথে এসছে। অর্থাৎ এই দেশগুলো হচ্ছে সুখী দেশ, মানে এগুলো সব উন্নত দেশ এগুলা, তাই না? এগুলোর আইনসভাগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এই দেশগুলোর আইনসভা, রাজধানী নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ভালো দেশে আসে। নিচের কোনটা ইউএনও এর সাথে সংশ্লিষ্ট নয়? এই 9 টাইপের কোশ্চেন রাবিতেও দেয়, চবিতেও দেয়। 9 টাইপের কোশ্চেন, 9। তাহলে দেখো, সংস্থা রিলেটেড অন্তত কোশ্চেন 3 থেকে 4টা, অলরেডি 3টা পাইছি আমি। সংস্থা, ইউএনও, ইউনাইটেড নেশনস, মানে ইউনাইটেড নেশনস এর, মানে ইউএন এর, মানে ইউএন এর যে সংস্থা না কোনটা, কোনটার নাম? তাহলে আইএলও, ইন্টারন্যাশনাল লিভার অর্গানাইজেশন, ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই দুইটাই। তাহলে আসিয়ান, এই আসিয়ান হচ্ছে জাতিসংঘভুক্ত নয়, জাতিসংঘের সদস্য নয় আসিয়ান। আর একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ কোন সংস্থার সদস্যপদ পেতে চায়? আসিয়ান। কোন সংস্থার সদস্যপদ পেতে চায়? আসিয়ান। তার মানে অ্যান্সার হবে কি? আসিয়ান সংস্থা। রিপিট কোশ্চেন, আমি একটু লিখি। লিখলাম না কেন? এটা তো রিপিট প্রশ্ন ভাইয়া, এটা রিপিট, এটাও রিপিট, লিখতে হবে তো। ওকে, হ্যাঁ, 22 রিপিট লিখে দিলাম, 23 রিপিট লিখে দিলাম, 24-এর রিপিট লিখে দিলাম। এটা রিপিট প্রশ্ন, রিপিট প্রশ্ন। কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করা হয়। ইতিহাস, ইতিহাস। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়, ইতিহাস টপিক থেকে এসছে। ইতিহাস, কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থাপন করা হয়, ইতিহাস টপিক থেকে এসছে। বিগত বছরের প্রশ্ন এটা, বিগত বছরের থেকে বিভিন্ন জায়গায় এসেছে এই প্রশ্ন। তাহলে দেখো কত সালে? 1911। কত সালে? 1911। তাহলে ইতিহাস, তাহলে এই ইতিহাসটা তোমাকে পড়তে হবে। এই ইতিহাস অর্থাৎ প্রাচীন ইতিহাস থেকে ইংরেজ শাসন পর্যন্ত তোমাকে পড়তে হবে। এই বছরে ইংরেজ শাসন থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন হয়েছিল, কিন্তু ওই যে পুলিশ ব্যবস্থা চালু করেছে, মেয়েদের শিফট এসছে, পুলিশ ব্যবস্থা, মেয়েদের শিফট এসছে। আমি, একজন প্রশ্ন করতেছে রাবির জন্য কি পড়বো? তোমার রাবির জন্য পড়া লাগবে না ভাই, রাবির জন্য বলেন, তোমার রাবির জন্য পড়া লাগবে না ভাইয়া। তুমি তুমি অন্য কিছু করো, কারণ যেগুলো ছবিতে সেগুলোই তো রাবিতে, তাই না? রাবির জন্য কি? এই রাবির জন্য কি ভাই? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? এটাও রিপিট প্রশ্ন। এটা রিপিট যদিও হয়, তবে এটা একটু পরোক্ষভাবে রিপিট, একদম প্রত্যক্ষ না। মানে এটা একটা পরোক্ষ, মানে একটা ভাষাগত চেঞ্জ। এটার ভাষাগত চেঞ্জেস, মানে ওই ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে বিগত সময়ে অসংখ্যবার প্রশ্ন হয়েছে। তাহলে ইসরায়েল প্যালেস্টাইনের যে দ্বন্দ্বের মূল কারণ কি? ধর্ম। দ্বিতীয় কারণ কি? ইতিহাস। 3 নম্বর কারণ কি? প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেয় না, অস্বীকৃতি জানায়। তার মানে এই তিনটাই হচ্ছে অ্যান্সার, এই তিনটাই তো অ্যাকচুয়াল কারণ। তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলা। তার মানে আরব ইসরায়েলের সংঘাত নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন হয়েছে, এটাও রিপিট। মানে এটা হুবহু রিপিট না, মানে এটা রিপিট হয়েছে যে আরব ইসরায়েলের দ্বন্দ্বের কারণ কি, একবার এসেছে দ্বন্দ্বের কারণ কি, অস্বীকৃতি। হ্যাঁ, আরবার বিভিন্ন সংঘাত নিয়ে প্রশ্ন হয়েছে, এই জন্য লিখলাম পরোক্ষভাবে রিপিট। ওকে, চলো 27 নাম্বার। 76-এর মনন্তর, 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই 76-এর মনন্তর নিয়ে অসংখ্য প্রশ্ন হয়েছে। 1176 সালে 76-এর মনন্তর হয়। তাহলে 76-এর মনন্তর হয় কবে? 1176 সালে 76-এর মনন্তর হয়, তাই না? 76-এর মনন্তর হয়। অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো ব্রাদার, অ্যান্সার করো, অ্যান্সার করো।
অ্যান্সার করো। তাহলে আমাকে বলো ৭৬-এর মনন্তর হয়েছে না প্রশ্ন বিগত সময়? ইংরেজ শাসনদের সময় প্রশ্ন হয়েছে না ৭৬-এর মনন্তর? ৭৬-এর মনন্তর বাংলা ১১৭৬ সন, ইংরেজি ১৭৭০, ইংরেজি ১৭৭০ সালে হয়েছিল, ১৭৭০ সালে হয়েছিল। ৭৬-এর মনন্তর রিলেটেড যে মানে এইগুলো আছে, নাটক আছে, চলচ্চিত্র আছে। তাহলে এই ৭৬-এর মনন্তরের উপর চলচ্চিত্রের নাম কি? পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। হয়েছে প্রশ্ন। তার মানে ইতিহাস, তার মানে ইতিহাসের ইংরেজ শাসনের এই জায়গাগুলো থেকে এসেছে ৭৬-এর মনন্তর। ১১৭৬ সালে, বাংলা ১১৭৬ সালে হয়েছে, তাই না? ইংরেজিতে ১৭৭০ সালে। ২৭ চলে গেল, ২৮। এটা বাংলা কোশ্চেন। এই বাংলা কোশ্চেন জিকে তে ঢুকাইছে, বাংলা কোশ্চেন জিকে তে ঢুকাইছে। তারিখ কোন ভাষার শব্দ? বাংলা কোশ্চেন জিকে তে ঢুকাইছে, তারিখ কোন ভাষার শব্দ? বাংলা তো পারি না, যতটুকু জানি তারিখ আরবি ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ। বাংলা এটাও কিন্তু বিগত সময়ে এসছে। এই বছর মনে হয় কি যেন একটা আসছে, এই তারিখ ফারিক কি যেন নিয়ে। এটাও কিন্তু বিগত বিভিন্ন সময়ে তারিখ এসছে, বাংলা মানে বাংলা শব্দের মধ্যে গিয়ে দেখো পাবা। ওকে, ১৯ হলোকাস্ট, আন্তর্জাতিক টপিকের হলোকাস্ট। এই যে ইসরায়েল, ইসরায়েল ইহুদি, ইসরায়েল ইহুদি, এই ইসরায়েল ইহুদি নিয়ে রিপিট প্রশ্ন, ওয়েলিং ওয়াল রিপিট প্রশ্ন, তারপরে হলোকাস্ট অভিযান, হিটলার। তাহলে এই যে হলোকাস্ট, ৬০ লক্ষ ইহুদিদেরকে যে মারলো হিটলার, যে ৬০ লক্ষ ইহুদিদেরকে মারলো, কয় লক্ষ ইহুদিদেরকে মেরেছে? ৬০ লক্ষ ইহুদিদেরকে মেরেছে। কত লক্ষ ইহুদিদেরকে মেরেছে? ৬০ লক্ষ ইহুদিদেরকে হিটলার মেরেছে। কোন অভিযানের মাধ্যমে? হলোকাস্ট অভিযানের মাধ্যমে। তাহলে এটা কোন সময়? ১৯৪৫ সালে। ১৯৪৫ সাল মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ইহুদি নিধন যে অভিযানটা ছিল সেটাকে আমরা বলছি হলোকাস্ট। কি বলি? হলোকাস্ট। হলোকাস্ট। ইহুদি হিটলার নিয়ে প্রশ্ন, এটা রিপিট প্রশ্ন, এটা বিগত প্রশ্ন, জাস্ট কপি পেস্ট। ৩০ কপি পেস্ট প্রশ্ন, কপি পেস্ট। এটা হলো কপি পেস্ট প্রশ্ন। মানবাধিকার দিবস। আচ্ছা, আমি তো আগের টপিক গুলো একটু লিখি নাই, বলে দেই। ৭৬-এর মনন্তর ইতিহাস বলে দিয়েছি, তারিখ একটা বাংলার প্রশ্ন ঢুকিয়েছে, হলোকাস্ট আন্তর্জাতিক টপিক, ইসরায়েলের সংঘাত সেখান থেকে দিয়েছে, আরব ইসরায়েলের সংঘাত। আচ্ছা, এরপরে মানবাধিকার দিবস, আন্তর্জাতিক দিবসগুলো। এই বছরও তো ক্যান্সার দিবস না কি দিবস যেন আসলো, আন্তর্জাতিক দিবসগুলো নিয়ে প্রশ্ন হয়। আন্তর্জাতিক দিবস, তার মানে তোমাকে আন্তর্জাতিক দিবসগুলো ভালো করে পড়ে নিতে হবে। আন্তর্জাতিক পরিবেশগত দিবস, নারী দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবস আছে, নারী দিবস আছে, অভিবাসী দিবস আছে, হ্যাঁ, আরো যে বিভিন্ন দিবসগুলো আছে, হ্যাঁ, সেই দিবসগুলো, অর্থাৎ রোগ নিয়ে যে দিবসগুলো আছে, রোগ, যক্ষ্মা দিবস, ক্যান্সার দিবস, এইডস দিবস আছে না, সেই দিবস নেই। তাহলে মানবাধিকার দিবস কবে? ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। তাহলে এই বছরেও তো মানবাধিকার লঙ্ঘন হয়েছে না? ২০২৪ সালে শেখ হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে না? আজকেই তো জাতিসংঘ তার দিল, রিপোর্ট দিল যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাহলে এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, হয়ে যেতে পারে। দিবস, হ্যাঁ দিবস। আসুন ৩০টা প্রশ্ন দেখা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন, কপি পেস্ট প্রশ্ন। তাহলে দেখো, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ২৬শে মার্চ ১৯৭১ সালে যে স্বাধীনতার ঘোষণা ছিল সেই ঘোষণার কথা বলা হয়েছে। আপনার মতো করে কেমনে সব মনে রাখবো? পেট বেচে পড়লেই মনে থাকবে। আমার মতো করে মনে থাকবে যদি পেট বেচে পড়ো, তাহলে তাহলে মনে থাকবে। ঠিক আছে, তাহলেই হবে। ৩২ নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধুর অনুরোধে বা বঙ্গবন্ধু বাদ দিয়ে দাও, ভারতীয় মিত্রবাহিনী কখন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ ত্যাগ করেছে? মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন, মিত্রবাহিনী থেকে কোশ্চেন, রিপিট প্রশ্ন। মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন, মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। কি টপিক? মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। কবে ত্যাগ করেছিল? ১২ই মার্চ ১৯৭২ সালে ভারতের মিত্রবাহিনী। মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। আসলে ৩৩
33 নম্বর কোশ্চেন, স্থলবন্দর নিয়ে প্রশ্ন এসেছে। স্থলবন্দর, নদী বন্দর, স্থলবন্দর, নদী বন্দর, সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী স্থান, সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী স্থান। এটা রিপিট প্রশ্ন অসংখ্যবার। মানুষের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম জিনিয়েছে সোনা মসজিদ কোথায় আছে? এই সোনা মসজিদ আছে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। আখাউড়া, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে আছে। এই বেনাপোল আছে যশোরে। বেনাপোল কোথায়? যশোরে। তাহলে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম হচ্ছে বেনাপোল। আর এই বেনাপোল স্থলবন্দরের অপর দিকে যে স্থলবন্দরটা আছে ভারতীয় স্থলবন্দর, তার নাম হচ্ছে পেট্রাপোল। ভারতীয় স্থলবন্দরের নাম কি? পেট্রাপোল। ওই যে বলছিলাম যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বলছিলাম না, সেই যোগাযোগ ব্যবস্থার একটা টপিক হলো স্থলবন্দর। স্থলবন্দর নিয়ে প্রশ্ন, স্থলবন্দর পড়িয়েছি, পেট ব্যাচে পড়িয়েছি। আগামীকাল থেকে ক্লাস যে শুরু আমাদের, সেখানেও আবার পড়াবো। ওকে, ইতিহাস। ইতিহাস, ইংরেজ শাসন। ইতিহাসের মধ্যে ইংরেজ শাসন, ইংরেজ শাসন থেকে প্রশ্ন। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম বাণিজ্য করতে কারা আসে? তাহলে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় বাণিজ্য করতে কারা এসেছিল? ইউরোপীয় বণিকদের মধ্যে ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ। এই পর্তুগিজরা সর্বপ্রথম বাংলায় বাণিজ্য করতে এসেছিল। পর্তুগিজরা প্রথম বাংলাদেশে বাণিজ্য করতে এসেছিল। এবং সর্বশেষ এসেছিল কারা? ফরাসিরা। শেষরা এসেছিল কারা? ফরাসিরা, পর্তুগিজরা। এসে তারা ফিরিঙ্গি নাম ধারণ করেছিল। কি নাম ধারণ করেছিল? ফিরিঙ্গি নাম। মানে ইউরোপীয় বণিকদের যে আগমন, সে বণিকদের আগমন। 2023 সালে সাহিত্যে নোবেল একটা পিওর সাম্প্রতিক রিপিট সারা প্রশ্ন পাইলাম। এটাও লিখতে হবে রিপিট। এবার আসো, একটা একদম পিওর সাম্প্রতিক প্রশ্ন পাইছি যেটা কোনো রিপিট কোশ্চেন না, যেটা রিপিট না। রিপিট না বললে ভুল হবে। ওই ওই বছরে যে চাকরির পরীক্ষাগুলো প্রশ্ন হতো প্রতি শুক্র শনিবার করে, সেখানে এটা এসছিল। অ্যাডমিশন টেস্ট হয়তো এটা সলভ করে নাই, বা যে হোয়াটএভার, যেটা যেমন এই বছরে চাকরির পরীক্ষাগুলোতে শুক্র শনি করে যে প্রশ্নগুলো আসতেছে সাম্প্রতিক, সেটাই আবার ইউনিভার্সিটি গুলোতে আসে। তাহলে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল কে? তাহলে 2024 সালে নোবেল পুরস্কার, অর্থাৎ 2024 সালে নোবেল পুরস্কার, 2024-এর নোবেল পুরস্কার, 2024-এর নোবেল, 2024-এর অস্কার। তাহলে তুমি যে আমাকে বলো গণযোগাযোগের টপিক শুধু জাহাঙ্গীরনগরে আসে, এই যে এটাও গণযোগাযোগের টপিক, কিন্তু সাম্প্রতিক অংশ। বুঝাইতে পারলাম? আসো, 36, কোনটি জাপান সাগর ও পিত সাগরের মাঝে অবস্থিত প্রণালী? প্রণালী যদি পড়ো, দ্বীপ যদি পড়ে থাকো, খাল যদি পড়ে থাকো, অন্তরীপ যদি পড়ে থাকো, তাহলে এই জিনিসটা পারো। জাপান সাগর এবং পিত সাগর, পিত সাগর মানে সি হলো সি। এই জাপান সাগর এবং পিত সাগরের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা কি? বাহরাইন দ্বীপ, জাভা, জাভা তো ইন্দোনেশিয়া, কোরীয় দ্বীপ, আরব উপদ্বীপ। তাহলে কোরীয় দ্বীপ, জাপান সাগর এবং পিত সাগরের মধ্যে যে দ্বীপটা আছে তার নাম কি? কোরীয় দ্বীপ। কোরীয় দ্বীপ কোন দ্বীপ? কোরীয় দ্বীপ। এটা রিপিট। এটা রিপিট। এটা যদি তুমি বলো তাহলে এটা প্রত্যক্ষ ভাবে রিপিট, কয়েক জায়গায় আসছে, তুমি সরাসরি রিপিট করছো। আসো, 36-এর পরে 37, কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদনকে? এটা একদম সাম্প্রতিক প্রশ্ন, এটা কোনো রিপিট প্রশ্ন না, এটা একদম সাম্প্রতিক প্রশ্ন। 2023 সালে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কে? তখন তাইওয়ান দিয়েছে, সে তাইওয়ান। তার মানে এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। উইঘুর মুসলিম উপজাতি এই বছরে জাহাঙ্গীরনগরে আসছে, আরো আগেও মুসলিম উপজাতি উইঘুর নিয়ে প্রশ্ন আসছে, সেদিন জগন্নাথেও আসছে কোশ্চেন এই উইঘুর নিয়ে। মানে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম উপজাতির নাম হচ্ছে উইঘুর। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর। পাকিস্তানের হচ্ছে আফ্রিদি, আফ্রিদি উপজাতি পাকিস্তানের। ইরানে আছে কুর্দি, ইরান আছে কুর্দি। জুলুগুলু আছে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, হুটু টুটসি আছে রুয়ান্ডাতে। তারপরে মাওরি আছে নিউজিল্যান্ডে। তাহলে এই যে উপজাতি, টপিক হলো উপজাতি, বহির্বিশ্বের উপজাতি এবং বাংলাদেশের যে উপজাতি আছে সেই উপজাতির অবস্থান, উৎসবগুলো থেকে প্রশ্ন আসে। 3টা স্টার মারে রাখো, আর রিপিট, কপি পেস্ট প্রশ্ন।
39। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস ঘটে? বিভিন্ন যে বিপ্লব গুলো আছে না, সেই বিপ্লব এই বছরে তো ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছিল যে মানে চতুর্দশ লুইয়ের উক্তি কোনটা? আমি রাষ্ট্র। আসলে তাহলে এই যে বিপ্লব, এই বিপ্লব তুমি নিজেরাই বলো, এটা কি কোশ্চেন নতুন? এই প্রশ্ন কি নতুন? শিল্প বিপ্লবের ফলে কিসের ধ্বংস ঘটে, এটা কি নতুন প্রশ্ন? না। তাহলে এই যে বস্ত্র শিল্প বা কুটির শিল্পের যে ধ্বংস হয় শিল্প বিপ্লবের ফলে, তার মানে আন্তর্জাতিক টপিক থেকে বিপ্লবটা দেখতে হবে। বিপ্লব, স্টার মেরে রাখো, বিপ্লব। 40। আন্তর্জাতিক অভিবাসী দিবস, তাহলে দিবস থেকে একটু আগে বলতেছিলাম দিবস, দিবস থেকে দুইটা প্রশ্ন পেয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে? অভিবাসী দিবস হচ্ছে 18 ডিসেম্বর। অভিবাসী দিবস 18 ডিসেম্বর। অভিবাসী দিবস কবে? 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর। তাহলে দেখো, এটা রিপিট প্রশ্ন। কোশ্চেন খুলে দেখো, দিবস খুলে দেখো আসছে। তাহলে আমি যদি দেখি একদম নতুন প্রশ্ন কয়টা, নতুন প্রশ্ন যদি একটা, একদম নতুন প্রশ্ন যদি দেখি দুইটা। 35 নম্বর কোশ্চেনটা নতুন, দুইটা, দুইটা কোশ্চেন পেলাম নতুন। এদিকে দুইটা কোশ্চেন পেলাম নতুন। তিনটা কোশ্চেন, এটা ধরো এটাও রিপিট আসছে, কিন্তু তাও এটা আমি ধরে নিলাম খেলাধুলা সাম্প্রতিক থেকে। তিনটা কোশ্চেন নতুন। আইকিউর একটা ধরে নিলাম নতুন, চারটা কোশ্চেন নতুন। আইকিউর একটা ধরলাম চারটা। দেখো তুমি 40টা প্রশ্নের মধ্যে চারটা কোশ্চেন শুধু নতুন। তাও যদি তুমি একদম একদম পিওর নতুনের কথা বলো, তাহলে কোশ্চেন হয়তো দুইটা নতুন হতে পারে। বুঝতে পারছো? দুইটা নতুন। তুমি এবার ছবি, এই একই ইউনিটের অন্য একটা শিফটের প্রশ্ন দেখো, এক ডি ইউনিটে যাও, একই ডি ইউনিটে গেলেও ভাই তোমার মনে হবে এগুলো সব আগের পড়া। মানে তুমি যদি অ্যাকচুয়ালি পড়ে থাকো, তোমাকে যদি তুমি যেখানে পড়েছো বা যার কাছেই পড়েছো সে যদি অ্যানালাইসিস করে তোমাকে দেখায় দেখায়, তাহলে তুমি দেখতে পারবা যে ভাই এটা কি পরিমাণ কোশ্চেন গুলো যে হয়েছে। হ্যাঁ, তোমাকে এই জন্য দেখো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করা সবসময়, তোমরা তোমাদেরকে একটু বলি রিপিট ভাই এভাবে কমো, এভাবে রিপিট দিয়ে দিয়েন। আচ্ছা হ্যাঁ, না ইনশাআল্লাহ তুমি আমার কথা শোনো, আল্লাহ ভরসা। আমাদের যে অল ইন ওয়ান ব্যাচ আছে, আহ, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। আমাদের যে অল ইন ওয়ান ব্যাচ আছে, সেই অল ইন ওয়ান ব্যাচে আমরা কি দিচ্ছি ছবির জন্য। আমাদের অল ইন ওয়ান ব্যাচ তো রাবি ছবি গুচ্ছের জন্য, একটু মন দিয়ে শোনো। আরো গুরুত্বপূর্ণ, ক্লাস শেষ হয়নি, ক্লাস কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, ক্লাস শেষ হয়নি, একটু মন দিয়ে শোনো। আমাদের ক্লাস এখনো শেষ হয়নি, আমরা আরো আলোচনা করব, পড়াবো। ওকে দেখো, আমাদের 19 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে, এই যে বুধবার সকাল 10টা থেকে ইংরেজি ক্লাস, 20 তারিখে সকাল 10টায় বাংলা ক্লাস, 21 তারিখে জিকে অর্ণব ভাইয়ের ক্লাস, প্রাচীন ইতিহাসের ক্লাস। এরপরে 22 তারিখে শনিবার জিকে লেকচার 2 ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ক্লাস। এরপরে 23 তারিখে বাংলা ক্লাস, 24 তারিখে বাংলা ক্লাস। এইভাবে আমাদের এই যে চবির বি ইউনিটের আগে আমরা আমাদের পেইড ব্যাচের রুটিনে আমরা আমরা 6 তারিখ পর্যন্ত পেইড ব্যাচে চবির জন্য পড়াবো ইনশাআল্লাহ। চবির জন্য পড়াবো আমাদের পেইড ব্যাচে, আমরা অলরেডি দিয়ে দিয়েছি। অল ইন ওয়ান ব্যাচে আমরা দিয়ে দিয়েছি, অল ইন ওয়ান ব্যাচে আমরা দিয়ে দিয়েছি। বুঝতে পারছো? তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অল ইন ওয়ান ব্যাচে আসো নাই বা ভর্তি হও নাই, অনেকে হয়তো হচ্ছে এখন, তোমাদের একটু বলি 1499 টাকায়, 1499 টাকায় তুমি ভর্তি হতে পারো। দেখো এখন 1499 টাকা তুমি যদি অনেক বেশি মনে করো, দেখবা যে চবিতে পরীক্ষা দিবা, এত কষ্ট করে জার্নি করে গেলা, চান্স হলো না। রাবিতে এত কষ্ট করে যাবা, পরীক্ষা দিলা, চান্স হলো না। গুচ্ছতে দিলা, এত টাকা খরচ করে হলো না। হ্যাঁ, খুলনাতে দিলা, হলো না। আলটিমেটলি
আলটিমেটলি তোমারই লস, আবার সেকেন্ড টাইম করবা এতগুলো টাকা। এই জন্য ভালো করে একটা গাইডলাইন নাও, ভালো প্রপার মেন্টরের কাছে গাইডলাইন নাও। তো আমি আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, তোমার যেইখানে যা দরকার তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, হ্যাঁ আমি ভর্তি হব আজকে। আমাদের কালকে সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে, অর্থাৎ প্রথম ক্লাস 10টা, আজকে আমরা ওরিয়েন্টেশন করেছি। তো তুমি 01727998624, 01727998624, তবে এই নাম্বারে বিকাশে 1499 টাকা অথবা নগদ এই নাম্বারটাকে পাঠিয়ে তুমি জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবা যে ভাইয়া আমাকে অ্যাড করে দেন, হ্যাঁ আমি তোমাকে অ্যাড করে দিব। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বিকাশ নাম্বার। আসো, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটাই থাকবে, তিনজন শিক্ষকের অধীনে ইনশাআল্লাহ। আর মিহির জিকে ফাইনাল সাজেশন আমি তোমাকে কথা দিলাম, মিহির জিকে ফাইনাল সাজেশন পরিপূর্ণভাবে আমি তোমাকে শেষ করাই দিব ইনশাআল্লাহ। ছবির জন্য গুছায় দিব, যা মানে রাবির জন্য গুছায় দিব, গুচ্ছের জন্য যে মৌলিক মৌলিক বলো না তোমরা, সে মৌলিকের আমি তোমাদেরকে পড়ায় দিব। মানে মৌলিক বলো তো, সে মৌলিকই তোমাকে আমি পড়াবো। যাও, বুঝতে পারলা? তো আসো, আমরা চেষ্টা করব, আমি কতটুকু মানে যতটুকু কথা দেই তার থেকে তা অন্তত রাখার চেষ্টা করি। যদি বলি 10টা, অন্তত 2টা বেশি পাবা। এই 10টা ক্লাস বলি অন্তত 2টা বেশি ক্লাস পাবা। ঠিক আছে? আল্লাহ ভরসা। আমাদের কালকে থেকে অল ইন ওয়ান ব্যাচের ক্লাস পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে, এবং যারা জিকে ব্যাচে আছো ইতিমধ্যে, পূর্বে ভর্তি হয়েছিল জিকে ব্যাচ, আমরা অনলাইনে অল ইন ওয়ান ব্যাচেই সব পড়াচ্ছি। তো তোমাদের সাথে আমাদের কালকে থেকে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো করে প্রস্তুতি নাও, তোমার মুখে যেন হাসি ফোটে, তুমি যেন সফল হও সেই জন্য। আর যে গাইডলাইন দিলাম, যে টপিকগুলো বললাম, সেই টপিকগুলো একটু ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত, শুভরাত, শুভরাত।